নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় সুকুমার রায়ের ছোট গল্প দাশুর খ্যাপামি। এক এবং অদ্বিতীয় সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান সুকুমার রায়। জন্ম ৩০ অক্টোবর ১৮৮৭ সালে। মাত্র ৩৬ বছরের জীবনে এই জিনিয়াস সৃষ্টি করেছেন আবোল তাবোল, হযবরল, পাগলা দাশুর মতো অনবদ্য রচনা, যা বিশ্ব সাহিত্যে সর্বযুগের সেরা শিশু সাহিত্যের অন্যতম। তার মৃত্যু ১৯২৩ সালের ১০ই সেপ্টেম্বর। এত বছর পরেও তিনি সেরার সেরা, হাসির রাজা, চির অমর আমাদের সুকুমার রায়। আজকের গল্পে দাশুর চরিত্রে শুভজিৎ, অন্যান্য বন্ধুদের চরিত্রে ছন্দক চৌধুরী। গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে আজকের গল্প দাশুর খ্যাপামি। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে। তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছা ছিল সেও একটা কিছু অভিনয় করবে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছে, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম, না না, সে কিছুতেই হবে না, না সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হচ্ছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন চিত্রচূড়ের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকিলে তবে খোলো তলোয়ার, দাশুর তখন আয় তবে সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা। কিন্তু দাশু আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার খুলতেই পারল না। মাঝ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোলো তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে অমনি দাঁড়া না, দেখছিস না বকলস আটকিয়ে গিয়েছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ারটা খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞাসা করলেন, কিবা চাহ পুরস্কার কহ সেনাপতি, তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল থাকে যেন রাজপদে মতি। কিন্তু দাশুটা তা না বলে তার পরের আরেকটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে, ওই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবার তার নাম হতেই আমরা জোর দিয়ে বলে উঠলাম, সে না না, সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে, তাহলেই চিত্তির। ট্যাপা বলল, তার চাইতে ভোজু মালিকে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করলো, তারপর চটে উঠল, তারপর কেমন মুচড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কদিন আমাদের তালিম চলছিল, দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি 4th ক্লাসের ছোট্ট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করে, তাই তাকে দেবদূতের পার্ট দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রং পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার উপর দাশুর এতখানি টান হওয়ার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতে দেখা গেল দাশু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞাসা করলাম, কি রে, তুই এখানে কি করছিস? দাশু বলল, বাহ, পোশাক পরবো না। আমি বললাম, পোশাক পরবি কি রে, তুই তো আর অ্যাক্টিং করবি না। দাশু বলল, বাহ বাবা, খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাজবে কে জানো না? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন, গনসার কি হলো? দাশু বলল, কি হয়েছে
তা গনসাকে জিজ্ঞাসা করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামাপদ, বিষ্ণু আর আমি ছুটে বেরুলাম গনসার খোঁজে। সারাটি স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। ওই তো এই গনসা! সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, না আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি, এমন সময় অঙ্কের মাস্টার হরিপদ বাবু সেখানে উপস্থিত। আয়, তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর লাল চোখ করে ধমক দিয়ে উঠলেন। তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পেছনে লেগেছিস, তোদের লজ্জাও করে না? বলেই আমাকে আর বিশুকে এক একটি চড় মেরে আর রামাপদর কান মুলে দিয়ে হনহন করে চলে গেলেন। এই সুযোগে হতচ্ছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। দাশু বলছে, বেশ তো, তাহলে আর কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি। 5-6টা পাঠ আমার মুখস্থ হয়ে আছে। এমন সময়ে আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক, অনেক ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত সাজতে দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো। আবার যদি কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভন্ডুল করে দেবো। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষে কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরো 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা করো সে বেলা দোষ হয় না, আর আমি দুটো বেশি বলবো যত দোষ। এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেও আসবার কথা নয়। তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসলো। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়লো বটে, কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতেই হঠাৎ কোত্থেকে এই আবার সে এসেছে ফিরিয়া বলে এক গাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কিরকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু খুব সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরো ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল। সে দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিলে জোর করে ঠেকাতে আমারে, এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এই রাজত্বে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা, ইত্যাদি নিজেই গড়গড় করে বলে দিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা
কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দা নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হতভাগা, দেখ দেখি সব মাটি করলি, ওর অর্ধেক কথা বলাই হলো না। দাশু বলল, বাহ, তোমরাই তো কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেগুলো বলে দিলাম, তা না হলে তো আরো সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে সব গোল বাঁধিয়ে দিলি? তাই তো সব গুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলছিল যে আমায় জোর করে আটকে রাখবে? তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিচ্ছিলে না আর ঠাট্টা করছিলে? আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল? রামপদ বলল, এই ওকে ধরে ঘা দুচার লাগিয়ে দে। লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কি না। নাও লাগাও, এবার লাগাও। সাধে কি বলি, পাগলা দাশু। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন সুকুমার রায়ের ছোট গল্প দাশুর খ্যাপামি। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এই ছোট্ট ছোট্ট গল্পগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের জানান নিজের কমেন্ট বক্সে। বাংলা সাহিত্যে একটু অন্যরকম মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। চ্যানেল ঘুরে দেখুন, নানান প্লেলিস্ট সাজানো আছে। নোটে গাছতলার গল্পের মেম্বারশিপ নিয়ে অথবা ভিডিওর নিচে সুপার থ্যাঙ্কস ব্যবহার করে আমাদের সাহায্য করতে পারেন। এনজিটিজি অরিজিনালসের জন্য আপনার গল্প আমাদের মেল করতে পারেন। মেল অ্যাড্রেস ngtg.work@gmail.com। ভিডিওর ডেসক্রিপশনেও মেল আইডি পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদের। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। আপনাদের করা লাইকস, কমেন্টস এবং হাইপ আমাদের চ্যানেলটিকে আরো বড় করতে অনেকটা সাহায্য করবে। খুব শিগগির ফিরে আসবো আরো মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।